আসসালামু আলাইকুম। তৃতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এর আগের ক্লাসে আমরা অ্যালকিন থেকে অন্যান্য যৌগ উৎপাদন করা শিখছি, বা আমরা সেটাকে সংক্ষেপে বলতে পারি অ্যালকিন যে ইলেকট্রোফিলিক অ্যাডিশনাল রিঅ্যাকশন দেয় সেটা আমরা শিখে আসছি। তো তোমরা যদি সেই ক্লাসটা কেউ মিস করে থাকো, আমি আশা করবো যে সেই ক্লাসটা তোমরা একটু দেখে আসবে, তাহলে আজকের টপিকটা বুঝতে আরো অনেক ইজি হবে। আর আজকের ক্লাসে আমরা শিখবো মার্কোনিকভ নীতি, এবং এই মার্কোনিকভ নীতি অনেক বেশি ইম্পর্টেন্ট ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য। এবং ঢাকা ভার্সিটিতে এখানে রিটেন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। আমি আবারও বলতেছি, ঢাকা ভার্সিটিতে এখান থেকে রিটেনে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আই হোপ তোমরা বুঝতে পারছো। তো খেয়াল করো, মার্কোনিকভ নীতি কখন তুমি অ্যাপ্লাই করবা? যখন অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে অপ্রতিসম বিকারক যুক্ত হবে। কি বললাম? যখন অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে অপ্রতিসম বিকারক যুক্ত হবে, তখন তোমাকে মার্কোনিকভ নীতি অ্যাপ্লাই করতে হবে। এখন আমরা ভাইয়া অপ্রতিসম অ্যালকিন চিনি না, অপ্রতিসম বিকারক আমি চিনি না। যদি এর আগের ক্লাসে তোমরা করে থাকো একদম শেষ পর্যন্ত, তাহলে এটা হয়তো এখন তোমার মনে কোশ্চেন আসবে না। আর যদি ক্লাসে না করে থাকো, তাহলে আমি এখন দেখাই দিচ্ছি। বাট আমি রিকোয়েস্ট করবো যে এই ক্লাসটা সম্পূর্ণ দেখার জন্য। ক্লাস যখন তুমি সম্পূর্ণ দেখবে, আমার বিশ্বাসে তোমার কোনো প্রবলেম থাকবে না। আর আমি যে প্লেলিস্ট গুলো তৈরি করতেছি, চেষ্টা করবে যে এই ক্লাসগুলো সম্পূর্ণ দেখার জন্য। ওকে, আচ্ছা। তো দেখো, অপ্রতিসম অ্যালকিন কখন বলবো? ধরো আমাকে তুমি কি করলাম, মাঝখান থেকে দুই ভাগ করে দিলা। তাহলে আমার এই সাইডে একটা চোখ, এই সাইডে একটা চোখ, এই সাইডে একটা হাত, এই সাইডে একটা হাত, এই সাইডে একটা ঠ্যাং, এই সাইডে একটা ঠ্যাং, মানে সব সাইডে তুমি দুই সাইডে সমান জিনিস পাবা। তাহলে আমাকে তখন তুমি বলবো কি প্রতিসম। যেমন প্রজাপতিকে তুমি যদি মাঝখান থেকে ভাগ করো, উভয় পাশে কিন্তু একই জিনিস পাবা। তাহলে এটা কি প্রতিসম। তো খেয়াল করো, এইখানে যে কার্বন ডাবল বন্ড কার্বন আছে, এখানে এই কার্বনের, অর্থাৎ এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন। তো এই 2 নাম্বার কার্বনে হাইড্রোজেন আছে একটা। কয়টা হাইড্রোজেন আছে? একটা আছে। আর এই যে 1 নম্বর কার্বনে হাইড্রোজেন আছে 2টা। তাহলে কার্বন ডাবল বন্ড কার্বনে যদি হাইড্রোজেন সংখ্যার অসমতা থাকে, তখন সেটাকে আমরা বলবো অপ্রতিসম অ্যালকিন। আই হোপ তোমরা বুঝতে পারছো। আমি আবারও বলতেছি, কার্বন ডাবল বন্ড কার্বনে যদি হাইড্রোজেন সংখ্যার অসমতা থাকে, তখন সেটাকে আমরা বলবো কি অপ্রতিসম অ্যালকিন। ওকে, এবার খেয়াল করো, তার সঙ্গে আমরা যুক্ত করতেছি কি অপ্রতিসম বিকারক। অপ্রতিসম বিকারক বলতে আমি কাকে বোঝাচ্ছি? হাইড্রোজেন ব্রোমাইড বা হাইড্রোজেন ক্লোরাইড। এখন এরা কেন অপ্রতিসম বিকারক? কেন এদেরকে অপ্রতিসম বললাম? দেখো, হাইড্রোজেন ব্রোমাইড, এই যে আমি হাইড্রোজেন ব্রোমাইড লিখলাম। এখন এখানে আমি মাঝখান থেকে দুই ভাগ করলাম। দুই ভাগ করলে দেখো তো, এই সাইডে হাইড্রোজেন পাচ্ছি, এই সাইডে ব্রোমিন পাচ্ছি। উভয় সাইডে কি আমি একই জিনিস পাচ্ছি না আলাদা জিনিস পাচ্ছি? আলাদা জিনিস পাচ্ছি। এটা কি নিশ্চয়ই অপ্রতিসম। আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো। তো এখন যখনই আমরা অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে অপ্রতিসম বিকারক যুক্ত করব, তখন দুইটা যৌগ পাওয়া যাবে, অর্থাৎ দুইটা যৌগ উৎপন্ন হবে। এখন দুইটা যৌগ উৎপন্ন যদি হয়, দুইটা যৌগ বলতে দুইটা প্রধান যৌগ উৎপন্ন হবে। হ্যাঁ, এখন এই দুইটা যৌগের ভিতরে কোন যৌগটা আমার মানে প্রধান যৌগ হবে এবং কোন যৌগটা আমার প্রধান যৌগ হবে না বা গৌণ যৌগ হবে, সেটাই আমাদেরকে নির্ণয় করা শেখায় মার্কোনিকভ নীতি। ওকে, তো এটাই আজকে আমরা ব্যাখ্যা করব। তো মার্কোনিকভ নীতি পড়ার আগে মনে রাখবো, মার্কোনিকভ নীতি হচ্ছে কার্বোক্যাটায়নের নিয়ম অনুসারে ঘটে, এবং এটার বিক্রিয়ার মেকানিজম হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশনাল রিঅ্যাকশন। আগের ভিডিও দেখলে তোমরা এই ইলেকট্রোফিলিক অ্যাডিশনাল রিঅ্যাকশন সম্পর্কে খুব ভালো ধারণা পাবে। আর কার্বোক্যাটায়নের স্থায়িত্বক্রম সবাই জানো যে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, অর্থাৎ 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব সবচেয়ে বেশি, 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব একটু কম, এবং সবচেয়ে কম হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের। ওকে, আচ্ছা। তো আসো আমরা বিক্রিয়াটা শুরু করি। এরপরে আমি লাস্টে গিয়ে শর্টকাটটা বলে দেবো কিভাবে দ্রুত বিক্রিয়াটা করবে। আচ্ছা, তো এবার তুমি মানে ঢাকা ভার্সিটির রিটেনে যদি আসে, তাহলে তুমি ডিইউ রিটেনে এভাবে অ্যান্সার করবা, জাস্ট বিক্রিয়াটা দেখাবা। ঠিক আছে? তো খেয়াল করো, তোমার এই যে হাইড্রোজেন ব্রোমাইড আছে, হাইড্রোজেন ব্রোমাইড যদি ভেঙে যায়, হাইড্রোজেন ব্রোমাইডটা আমি আরেকটু সুন্দর করে লিখি। দেখো, আরেকটু সুন্দর করে লিখি, হাইড্রোজেন সিঙ্গেল বন্ড ব্রোমিন, এখানে হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করে, ব্রোমিন একটা ইলেকট্রন শেয়ার করে। ওকে, তো দেখা যাচ্ছে কি ব্রোমিনের তড়িৎ ঋণাত্মক কত হচ্ছে তোমার 2.8 আর হাইড্রোজেনের 2.1। এজ এ রেজাল্ট ব্রোমিন এই দুটো ইলেকট্রনকে নিজের দিকে নিয়ে যায়। নিজের দিকে নিয়ে যাওয়ার ফলে ব্রোমিনটা হয়ে যাবে মাইনাস আর হাইড্রোজেনটা হয়ে যাবে কি প্লাস। অর্থাৎ এই বন্ধন যদি ভেঙে যায়, তাহলে উৎপন্ন হয় এইচ প্লাস এবং ব্রোমিন মাইনাস। রাইট? আচ্ছা, এই এইচ প্লাস এটা হচ্ছে ইলেকট্রোফাইল। এটা কি ইলেকট্রোফাইল। এখন এই ইলেকট্রোফাইল কি করবে? এই ইলেকট্রোফাইল গিয়ে এই যে কার্বন ডাবল বন্ড কার্বন আছে এখানে অ্যাটাক করবে। অর্থাৎ দেখো CH3 CH
ডাবল বন্ড CH2, এখানে গিয়ে তোমার H প্লাস, এই H প্লাস গিয়ে অ্যাটাক করবে কোথায়, এই যে কার্বন ডাবল বন্ড কার্বন। তো যদি অ্যাটাক করে, খেয়াল করো, যদি অ্যাটাক করে তখন দুই ধরনের যৌগ এখান থেকে উৎপন্ন হবে, দুই ধরনের আয়ন এখান থেকে উৎপন্ন হবে। তো আমি ধরে নিচ্ছি যে তোমার এই যে হাইড্রোজেনটা আছে, হাইড্রোজেনটা এই কার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে, খেয়াল করো, একটু মনোযোগ সহকারে খেয়াল করো, হাইড্রোজেনটা গিয়ে এই কার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে হাইড্রোজেনটা কি হচ্ছে প্লাস, তাহলে প্লাস যার সঙ্গে যুক্ত হবে সেটা কি মাইনাস। তাহলে এই কার্বন যদি মাইনাস হয় তাহলে এই কার্বনটা কি হবে, নিশ্চয়ই প্লাস হবে, রাইট। এই কার্বন যদি মাইনাস হয় তাহলে এই কার্বনটা হবে কি প্লাস। তাহলে হাইড্রোজেন যদি এইখানে যুক্ত হয়ে যায় তাহলে এখানে হবে কি CH3, রাইট। তাহলে এখানে হবে CH3 সিঙ্গেল বন্ড CH, আর এখানে কি থাকতেছে CH3। তাহলে দেখো তো এই CH কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ওকে, আশা করি এটুকু বুঝতে পারছো। এবার ঠিক অন্য বা বিপরীত জিনিসটা আমরা চিন্তা করি। বিপরীত জিনিসটা যদি আমরা চিন্তা করি তাহলে দেখো H প্লাস গিয়ে যদি এই কার্বনের সঙ্গে যুক্ত হইতো, H প্লাস গিয়ে যদি এই কার্বনের সঙ্গে যুক্ত হইতো তাহলে এই কার্বনটা তখন কি হিসেবে কাজ করতো, মাইনাস হিসেবে কাজ করতো, কারণ প্লাস যার সঙ্গে যুক্ত হবে সে কি হবে মাইনাস। তখন আমরা বলতে পারি যে তখন এই কার্বনটা, খেয়াল করো, যে এই কার্বনটা তখন কি হিসেবে আচরণ করবে, প্লাস হিসেবে আচরণ করবে। তাহলে আলটিমেটলি যৌগটা তখন হইতো, যৌগ না সরি আয়নটা তখন হইতো CH3, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হচ্ছে তাহলে হবে কি CH2 সিঙ্গেল বন্ড CH2, আর এইটা তখন কি হয়ে যাবে প্লাস, এইটা প্লাস। ওকে, এখন কোন অ্যালকাইল মূলকের মাথায়, কথাটা শোনো, কোন অ্যালকাইল মূলকের মাথায় বা উপরে যদি প্লাস চিহ্ন থাকে তখন সেটাকে আমরা কি বলি, তখন সেটাকে আমরা বলি তখন সেটাকে আমরা বলি কার্বোক্যাটায়ন। কোন অ্যালকাইল মূলকের মাথায় যদি প্লাস থাকে তখন সেটাকে আমরা কি বলি, কার্বোক্যাটায়ন বলি, রাইট। তাহলে এটা এই যে কার্বোক্যাটায়ন, আর প্লাস আছে কার মাথায়, এই কার্বনের মাথায়, রাইট। তাহলে এই কার্বনের এই সাইডে একটা আর মূলক, এই সাইডে একটা আর মূলক, তাহলে এটা কয় ডিগ্রি, এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর এই যে দেখো এইখানে একটা কার্বোক্যাটায়ন আছে, এর একটা হাতে শুধুমাত্র একটাই আর মূলক আছে, তাহলে এটা কয় ডিগ্রি, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো যে কোনটা 2 ডিগ্রি আর কোনটা 1 ডিগ্রি। এখন স্থায়িত্বক্রম দেখো, স্থায়িত্বক্রমে কার স্থায়িত্ব বেশি, 2 ডিগ্রি না 1 ডিগ্রি? অবশ্যই 2 ডিগ্রির স্থায়িত্ব বেশি। তাহলে আমরা বলতে পারি যে এই যে কার্বোক্যাটায়ন আছে এর স্থায়িত্বটা বেশি হবে। তাহলে আমরা এইটুকু তো অ্যাটলিস্ট কমন সেন্স থেকে বুঝতে পারি প্রকৃতি সবসময় স্থায়ী জিনিস তৈরি করতে চায়। ফর এক্সাম্পল তুমি যদি কপারের ইলেকট্রন বিন্যাস চিন্তা করো, কপারে দেখবা যে 4s1 3d10। এখন কেন 3d10 হলো 4s1 হয়ে, কারণ তোমার হচ্ছে গিয়া ডি অরবিটাল সবসময় কি থাকতে চায়, পূর্ণ অথবা অর্ধপূর্ণ, এতে কি হয় স্থায়িত্ব বৃদ্ধি পায়। তাহলে স্থায়িত্ব লাভের জন্য যে কোনো জিনিস যে কোনো নিয়ম ভাঙতে পারে। তাহলে দেখো এই দুজনের ভিতরে কার স্থায়িত্ব বেশি, নিশ্চয়ই 2 ডিগ্রি ক্যাটায়নের স্থায়িত্ব বেশি, তার মানে এইটা বেশি পরিমাণ উৎপন্ন হবে, কারণ প্রকৃতি সবসময় স্থায়ী যৌগটাই বেশি উৎপন্ন করে। তাহলে এইটার সঙ্গে এখন কে যুক্ত হবে, দেখো তো আমাদের এখানে কে ছিল, ব্রোমিন মাইনাস ছিল, তাহলে এটা হচ্ছে কার্বন প্লাস আর এখানে আছে কি ব্রোমিন মাইনাস। তাহলে এটার সঙ্গে যদি ব্রোমিন যুক্ত হয় তাহলে দেখো তো CH3 CH সিঙ্গেল বন্ড CH3, তার সঙ্গে যদি আমরা এখানে ব্রোমিন যুক্ত করি তাহলে আলটিমেটলি যৌগটা কি হচ্ছে, আলটিমেটলি যৌগটা হচ্ছে CH3 CH Br CH3, রাইট। আবার এইটার সঙ্গে যদি ব্রোমিন যুক্ত হইতো তাহলে যৌগটা কি হইতো, দেখো তো CH3 CH CH2 প্লাস ব্রোমিন মাইনাস, যদি ব্রোমিনটা এখানে গিয়ে যুক্ত হয় তাহলে উৎপন্ন হয় কি CH3 CH2 CH2 Br। এখন দেখো এই যে এই যৌগটা আসছে কোথা থেকে, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে, আর এই যৌগটা আসছে কোথা থেকে, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে, রাইট। তো আমরা কি জানি 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব কি বেশি, তার মানে এই যে এই যৌগটা হবে আমাদের বেশি স্থায়ী যৌগ, তাই না, এই যৌগটা আমাদের কি হবে বেশি স্থায়ী যৌগ। তো তখন এটাকে আমরা বলবো, মানে এটার উৎপন্ন হওয়ার পরিমাণ হবে তোমার 90%, এটা উৎপন্ন হওয়ার পরিমাণ হবে 90%, এবং এটা হচ্ছে আমাদের গৌণ যৌগ, এটা উৎপন্ন হওয়ার পরিমাণ হবে 10%। আশা করি এটুকু সবাই বুঝতে পারছো। এই হচ্ছে মার্কোনিকভ নীতি। তো মার্কোনিকভ নীতি হচ্ছে অনেকে এমসিকিউর জন্য হচ্ছে পড়াই হবে তেলা মাথায় তেল দেওয়া। তো এখন দেখো এটা তো বেসিক্যালি আমি রিটেনের জন্য পড়াচ্ছি, সো এই তেলা মাথায় তেল দেওয়া এই জিনিসটা মনে না রেখে তোমরা এইভাবে একটু বেসিক দিয়ে পড়ো ভাই। বেসিক দিয়ে খুব বেশি কিন্তু কঠিন কিছু না, খুবই সিম্পল জিনিস, খুবই ইজি জিনিস। ওকে, আচ্ছা। তো এখন দেখো যদি অপ্রতিসম অ্যালকিনের জায়গায় অন্য কিছু থাকে তখন কিন্তু বিক্রিয়া অন্যরকম হবে। ফর এক্সাম্পল মনে করো যে এবার আমাদের কাছে আছে CH3
CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3 বিউটিন 2 এটা কি প্রতিসম না অপ্রতিসম একটু চিন্তা করে বলো তো এটা কি প্রতিসম নাকি অপ্রতিসম এটা কি প্রতিসম নাকি অপ্রতিসম হ্যাঁ তুমি ঠিক বলেছো এটা হচ্ছে প্রতিসম অ্যালকিন কিভাবে বুঝলাম দেখো কারণ এইখানে যে কার্বন আছে ডাবল বন্ড কার্বন ডাবল বন্ডের যে কার্বনটা আছে এখানে একটা হাইড্রোজেন আছে এখানে একটা হাইড্রোজেন আছে অর্থাৎ হাইড্রোজেন সংখ্যা কি আছে এখানে সমান আছে তার মানে আমরা বলতে পারি এরা হচ্ছে প্রতিসম অ্যালকিন তো প্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে কিন্তু মার্কনিকম নীতি খাটবে না তাহলে এখন এই বিক্রিয়ায় যে যৌগটা উৎপন্ন হবে তাদের পরিমাণ কত হবে ওকে বা কয়টা যৌগ উৎপন্ন হবে এই বিক্রিয়াতে কয়টা যৌগ উৎপন্ন হবে দেখো এই বিক্রিয়াতে না একটা যৌগই উৎপন্ন হবে এই বিক্রিয়াতে একটা যৌগই উৎপন্ন হবে কিভাবে হয় দেখো একটু খেয়াল করো CH3 CH সরি তোমরা মোটামুটি এটুকু জানো যে এই যে হাইড্রোজেন ব্রোমাইডটা যদি ভেঙে যায় ভেঙে গেলে উৎপন্ন হবে H+ এবং ব্রোমিন মাইনাস এবং এটা হচ্ছে আমাদের সেই ইলেকট্রোফাইল এটা কি আমাদের সেই ইলেকট্রোফাইল এবং ইলেকট্রোফাইল কি করবে ইলেকট্রোফাইল গিয়ে এই যে ডাবল বন্ধনে অ্যাটাক করবে তাহলে উৎপন্ন হবে কি দেখো CH3 CH ডাবল বন্ড CH CH3 H+ গিয়ে অ্যাটাক করলো কাকে এই কার্বনকে অ্যাটাক করলো কার্বনকে যদি অ্যাটাক করে তাহলে অবস্থা কি হয় দেখো তো CH3 ধরলাম যে আমাদের এই কার্বনে অ্যাটাক করছে মনে করো অর্থাৎ হাইড্রোজেনটা এই কার্বনে যুক্ত হয়েছে তাহলে যুক্ত হইলে দেখো তো উৎপন্ন হয় কি CH3 CH2 CH3 হাইড্রোজেন যুক্ত হয়েছে কোন কার্বনে এই কার্বনে যুক্ত হয়েছে তাহলে এই কার্বনটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে দিলাম এটাকে প্লাস আশা করি এটুকু বুঝতে পারছো এবার ঠিক বিপরীত জিনিসটা আমরা একটু চিন্তা করি খেয়াল করো ধরলাম যে হাইড্রোজেনটা গিয়ে মানে এই H+ বা ইলেকট্রোফাইলটা গিয়ে এই কার্বনের সঙ্গে যুক্ত হলো কোন কার্বন এই যে এই কার্বনের সঙ্গে যুক্ত হলো তাহলে যদি যুক্ত হয় তাহলে দেখো তো অবস্থা কেমন হয় দেখো তো CH3 CH সিঙ্গেল বন্ড CH2 হবে এখানে CH2 CH3 তাহলে এইটা কি হবে প্লাস হবে তাহলে দেখো তো আমি যে সাইড থেকে যাচ্ছি না কেন আমার 2 নাম্বার কার্বনটা কিন্তু কার্বোক্যাটায়ন হচ্ছে অর্থাৎ আলটিমেটলি আমি বলতে পারি এই দুইটা কিন্তু একই জিনিস এই দুইটা সেম জিনিস আমি আলটিমেটলি এটাই বলতে পারি এই দুইটা সেম জিনিস সো এখানে এটা নতুন করে লেখার দরকার নাই তাহলে আলটিমেটলি আমার উৎপন্ন হচ্ছে কয়টা একটা এবং পরবর্তীতে এখানে কে যুক্ত হবে ব্রোমিন যুক্ত হবে তাহলে পরবর্তীতে যদি এখানে ব্রোমিন মাইনাস যুক্ত হলে উৎপন্ন হবে কি CH3 CH2 CH Br CH3 এবং এটা হবে 100% এটা কি 100% তাহলে দেখো একটু আগে আমরা প্রথম যে যৌগটা দিয়ে বিক্রিয়া করছিলাম সেই যৌগটা ছিল তোমার হচ্ছে প্রোপিন এবং এই যৌগটা হচ্ছে বিউটিন 2 তো বিউটিন 2 একটা প্রতিসম অ্যালকিন এবং সেখান থেকে উৎপন্ন হয় কি দেখো তো এটাকে আমরা বলতে পারি 2 ব্রোমো বিউটেন তাহলে বিউটিন 2 থেকে আমরা পাবো 2 ব্রোমো বিউটেন কিন্তু যদি জিনিসটা বিউটেন 1 হইতো অর্থাৎ দেখো CH3 CH2 CH ডাবল বন্ড CH2 অর্থাৎ এটা কি বিউটিন 1 না এটা বিউটিন 1 এই ক্ষেত্রে কিন্তু আমরা দুইটা যৌগ পাইতাম এক্ষেত্রে আমরা কয়টা যৌগ পাইতাম দুইটা যৌগ পাইতাম এখন এই দুইটা যৌগ কি কি হইতো দেখো এই দুইটা যৌগ হচ্ছে খুব সহজ এটার সঙ্গে কি যুক্ত করব হাইড্রোজেন ব্রোমাইড তো এর আগের ক্লাস যারা দেখছো আমি জানি যে তোমাদের হচ্ছে গিয়া ওই যে ইয়ার কথাটা মনে আছে শাবানা এবং শাবনূরের কথা মনে আছে শাবানা এবং শাবনূর কি করতো এটা ছিল শাবানা এটা হচ্ছে শাবনূর তাহলে একবার এখানে শাবানা যুক্ত হবে একবার এখানে শাবনূর যুক্ত হবে তাহলে দেখো যুক্ত করি CH3 CH2 CH2 Br আবার আরেকটা কি উৎপন্ন হয় দেখো তো CH3 CH2 CH Br CH3 রাইট তাহলে দেখো দুইটা কি সেম যৌগ পাইলাম আমরা দুইটা কি সেম যৌগ হয়েছে হয় না দুইটা কিন্তু ডিফারেন্ট যৌগ এখন এর ভিতরে 2 ডিগ্রি কে দেখো তো এর ভিতরে কোনটা 2 ডিগ্রি নিশ্চয়ই এইটা 2 ডিগ্রি এটা দেখেই বুঝতে পারতেছি এটা 2 ডিগ্রি কারণ দেখো ব্রোমিনটা আছে এখানে তাহলে এটা হচ্ছে কার্যকরী মূলক তাহলে কার্যকরী মূলকের পাশের কার্বন এটা এখানে একটা আর মূলক এই একটা আর মূলক তাহলে এটা আমরা দেখেই বুঝতে পারতেছি এটা 2 ডিগ্রি তাহলে এটাই সবচেয়ে বেশি উৎপন্ন হবে তাহলে এটা হবে 90% এবং এটা হবে 10% তাহলে বিউটিন 1 এর সঙ্গে যদি আমরা হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত করি তাহলে আমাদের প্রধান যৌগটা কি হবে 2 ব্রোমো প্রোপেন কত পার্সেন্ট 90% আর বিউটিন 2 এর সঙ্গে যদি আমরা হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত করি সেই ক্ষেত্রে প্রধান যৌগ কি হবে 2 ব্রোমো প্রোপেন তবে তার উৎপন্ন হওয়ার পরিমাণ কত হবে
100%। তো এটাই হচ্ছে আমাদের মার্কনি পদ্ধতি। এর পরেতে আমরা হচ্ছে খারাসের পারঅক্সাইড প্রভাবটা দেখবো, এবং এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটাকে আমরা অনেকে ভালোবেসে বলি বিপরীত মার্কনি পদ্ধতি বা খারাসের পারঅক্সাইড প্রভাব। সো এর পরের ক্লাসে আমরা এই খারাসের পারঅক্সাইড দেখবো, পারঅক্সাইডের প্রভাবটা দেখবো। আশা করি সবাই এই ফুল প্লেলিস্টটা দেখবে এবং ক্লাস একটা লাইক দিবে, শেয়ার দিবে এবং অবশ্যই পুরো ক্লাসটা করার চেষ্টা করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।